আর যে জাতি তার ছোটোখাটো মতপার্থক্য ভুলে, কনফ্লিক্ট ভুলে একটি জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়ে যেতে পারে, তারাই মূলত দুনিয়াকে নেতৃত্ব দিতে পারে। আপনারা দেখেছেন এরকমও হয়েছে যে আমেরিকায় বসে এই সরকারের বিপক্ষে কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিজম করতেছে, আর বাংলাদেশে তার বোনকে এই দেশের পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। যে সমস্ত রাজনৈতিক দল এই তরুণদের আকাঙ্ক্ষাকে বুঝবেন না, তারা আগামী দিনে আওয়ামী লীগের মতোই হারায় যাবেন। পাবলিক ইন্টেলেকচুয়ালিজম এবং মিডিয়ার দায়িত্ব হলো সরকারকে জবাবদিহিতা করা, যাতে করে সরকার তার গণতান্ত্রিক নর্মের বাইরে না যায়। কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি যে তারা আওয়ামী লীগের চাইতে এক ধাপ বেশি আওয়ামী লীগ হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র ভর্তি পরীক্ষা দিয়ে তার যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছে, হলের একটা সিটের জন্য তাকে ছাত্র নেতার পিছন পিছন ঘুরতে হবে, এটা কোনো নিয়ম হইতে পারে না। সাদিকের পিছনেও ঘোরার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই সেমিনার যারা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য মাগফিরাত এবং আল্লাহর কাছে তাদের শাহাদাতের মর্যাদার জন্য দোয়া করছি। যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এবং সাহসের সাথে ফ্যাসিবাদী শাসন থেকে পুরো জাতিকে মুক্তি দিয়েছেন, আমরা তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের যেটি প্রয়োজন সেটি হলো এই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করা যেটি এদেশের সকল মানুষের হবে। বিগত 16 বছরের ফ্যাসিবাদী শাসনে আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে যে আমরা এই সমাজে নির্যাতিত হয়েছি, অপরায়ণ আদারাইজেশন করা তার ভিকটিম হয়েছি। আমাদের নাগরিক অধিকার আমরা পাই নাই। আজকে আমরা এমন একটি বাংলাদেশ সবাইকে নিয়ে করতে চাই যাতে করে এই বাংলাদেশে আর কেউ এইভাবে ফ্যাসিবাদের ভিকটিম হয়ে না ওঠে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 1945 সালে এই বিশ্বযুদ্ধ শেষ হয়। এই বিশ্বযুদ্ধের পরাজিত শক্তির মধ্যে ছিল জার্মানি, জাপান এবং ইটালি। তো জার্মানি আজকে ইউরোপীয় ইউনিয়নের একটি অন্যতম বড় শক্তি, ইউরোপের শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে উন্নত দেশের একজন। জাপান এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ। তা আমরা যদি জার্মানির ইতিহাসের দিকে তাকাই, তাহলে সেখানে আমাদের জন্য শিক্ষা আছে যে কিভাবে একটি দেশ একটি বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পরে তাদের জাতীয় ঐক্যের মাধ্যমে তাদের অর্থনীতিকে রিকনস্ট্রাকশন করে আবার দুনিয়ার নেতৃত্বে আসতে পারে। 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, তখন জার্মানির একটি অংশ নিয়ন্ত্রণ করত আমেরিকা, একটি অংশ নিয়ন্ত্রণ করত সোভিয়েত রাশিয়া, একটি অংশ নিয়ন্ত্রণ করত ইউকে, একটি অংশ নিয়ন্ত্রণ করত ফ্রান্স। পরবর্তীতে জার্মানি ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি এই দুই ভাগে ভাগ হয়। ইস্ট জার্মানি সোভিয়েত রাশিয়াপন্থী ছিল। আমরা ছোটবেলায় যখন বিশ্বকাপ ফুটবল দেখতাম 86-তে 90-এ, আর্জেন্টিনার সাথে পশ্চিম জার্মানি খেলতো। ইস্ট জার্মানি কখনো খেলাধুলায় ভালো ছিল না, পশ্চিম জার্মানি খেলতো। পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির মধ্যে বৈরিতা এতখানি ছিল যে 1961 সালে তাদের মধ্যে বার্লিন ওয়াল, তারা ওয়াল তুলে দেয়। যখন সোভিয়েত রাশিয়া দুর্বল হয় 1989-এর দিকে তার পতন হয় এবং বার্লিন ওয়ালের পতন। 90-এ দুই জার্মানি একত্রীভূত হয় এবং এই 45 থেকে 90-এর মধ্যে দুই জার্মানিতেই তারা এক ধরনের অর্থনৈতিক উন্নয়নের দিকে যায়, নিজেদেরকে রিকনস্ট্রাকশনের দিকে যায় এবং তার ফলশ্রুতিতে তারা আবার পৃথিবীর নেতৃত্বে আসে। ইউরোপের দেশের মধ্যে জার্মানি সায়েন্স টেকনোলজিতে সকল কিছুতে অনেক বেশি উন্নত। এবার আমরা একটা কন্ট্রাস্টিং উদাহরণ দেখি, আমাদের খুব কাছের দেশ আফগানিস্তান।
1979 সালে আফগানিস্তানে সোভিয়েত রাশিয়া ইনভেড করে। তখন আফগানিস্তানের যে সরকার ছিল সেই সরকারকে হেল্প করার জন্য রাশিয়া সেখানে ইনভেড করে। তো রাশিয়া ইনভেড করার পরে আফগানিস্তানে রাশিয়ান আগ্রাসনের বিপক্ষে সংগ্রাম শুরু হয়, মুজাহিদদের সংগ্রাম শুরু হয়, এবং এই সংগ্রামে আমেরিকা এবং পাকিস্তান তাদেরকে সহায়তা করে। তো তারা যখন আমেরিকার পক্ষের ছিল তখন তারা ছিল স্বাধীনতা সংগ্রামী, আর আপনি যখন আমেরিকার বিপক্ষে চলে যাবেন তখন তারা বলবে টেরোরিস্ট। বাংলাদেশে আপনি যদি তাদের পক্ষে হন তাহলে আপনি মুক্তিযুদ্ধের শক্তি, আর যদি বিপক্ষে থাকেন তাহলে আপনি রাজাকার। তো এটা পুরাতন গেম। কিন্তু এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হলো 1989 সালে সোভিয়েত রাশিয়ার আগ্রাসনের বিপক্ষে যারা যুদ্ধ করতেছিল তারা বিজয় লাভ করে। কিন্তু আফগানিস্তান যেটি করতে ব্যর্থ হয় সেটি হলো যে রাশিয়ান আগ্রাসনের সমাপ্তিকরণের পরে একটি জাতীয় ঐক্যের মাধ্যমে তাদের দেশকে রিবিল্ড করা, এই কাজে তারা ব্যর্থ হয়। যারা ওয়ারলর্ড ছিল, যারা যুদ্ধে অংশগ্রহণ করছে, তারা একজন আর একজনের সাথে ইনফাইটে জড়িয়ে পড়ে, 2-3টা গ্রুপ হয়। এই আভ্যন্তরীণ যুদ্ধ চলার মধ্য দিয়ে তারপরে এক সময় সেখানে তালেবান সরকার আসে, তারপরে আমেরিকান আগ্রাসন হয়। কিন্তু আমরা জার্মানিতে যে ইতিহাস দেখেছি, যে অর্থনৈতিক ডেভেলপমেন্টের ইতিহাস দেখেছি, তার জাতিকে রিকনস্ট্রাকশনের ইতিহাস দেখেছি, সেই ইতিহাস আমরা আফগানিস্তানে দেখি নাই। এই যে তারা জাতীয় ঐক্য তৈরি করতে পারল না, তার ফলশ্রুতি হলো যে আপনি অর্থনৈতিক প্যারামিটারে পিছিয়ে থাকবেন। আর যে জাতি তার ছোটোখাটো মতপার্থক্য ভুলে, কনফ্লিক্ট ভুলে একটি জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়ে যেতে পারে, তারাই মূলত দুনিয়াকে নেতৃত্ব দিতে পারে। আজকে দেখেন আমাদের এশিয়ার মধ্যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া অর্থনৈতিকভাবে উন্নত দেশ। সিঙ্গাপুরে 15% মালয় জনগোষ্ঠী আছে, 8% ইন্ডিয়ান জনগোষ্ঠী আছে। কোনোদিন আপনি শুনছেন যে সিঙ্গাপুরে তাদের ধর্মীয় কারণে একজন আরেকজনের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা করছে? আজকে মালয়েশিয়াতে দেখেন, মালয়েশিয়াতে 24% চাইনিজ পপুলেশন আছে। তো সেখানে মালয় এবং চাইনিজ তারা একসাথে বসবাস করছে। তো এই যে একটি উন্নত ডেমোক্রেটিক সিস্টেম, যেখানে আমার ধর্ম, আমার ভাষা, আমার রেস, আমার এথনিসিটি এবং আমার রাজনৈতিক মতপার্থক্য, এই সব কিছুকে আমি একটি জাতীয় পরিচয়ের মধ্যে এনে, একটা সিভিল সিস্টেমের মধ্যে এনে আমরা একসাথে একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশে এই অ্যাপ্রোচটি অনুপস্থিত ছিল, এবং গত 16 বছরের আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী রাজনীতি, তার শুরুই ছিল বিভাজনের মধ্য দিয়ে, তার শুরুই ছিল পক্ষ বিপক্ষের মধ্য দিয়ে। আজকে জুলাইয়ের অভ্যুত্থানের একটি বড় অর্জন হলো যে আমরা এই বিভাজনের রাজনীতিকে আমাদের পিছনে ফেলে এসেছি। আজকে কোনো রাজনৈতিক দলকে, কোনো রাজনৈতিক গ্রুপকে আমরা কখনো কখনো সেই একই ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেখি। এটা সেই এই দেশের তরুণ প্রজন্ম এই ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়ে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি করছে, তার স্বপ্ন হলো আমরা বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে রেখে আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ করব। এই অভ্যুত্থানের মৌলিক চেতনার মধ্যে গণতন্ত্র ছিল। হাসিনার সময় আমরা কথা বলতে পারতাম না। আপনারা দেখেছেন এরকমও হয়েছে যে আমেরিকায় বসে এই সরকারের বিপক্ষে কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিজম করতেছে, আর বাংলাদেশে তার বোনকে এই দেশের পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। এত নাৎসিদের মতো কাজ করেছে তারা। এই যে রাজনীতি, এই যে অপারেশন, এই রাজনীতির বিপক্ষে দাঁড়িয়ে একটি সুস্থ গণতান্ত্রিক রাজনীতি বিনির্মাণ আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা। জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে আন্দোলন, সেটি শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, যে সরকারি চাকরিতে যে কোটা সিস্টেম, এটি অবলোপনের মধ্য দিয়ে আমরা বৈষম্যের অবসান চাই।
আগামী দিনে আমরা এই দেশের রাজনীতির মধ্যে ইনসাফ দেখতে চাই। আমরা ইনসাফের মধ্য দিয়ে এই দেশের সকল নাগরিকের জন্য একটি সুষ্ঠু এবং সুন্দর পলিটিক্যাল সিস্টেম আমরা এই দেশে দেখতে চাই। আজকে অর্থনৈতিক উন্নয়নের জন্য মানুষের যে অ্যাসপিরেশন, যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার একটা চাকরির অধিকার আছে যদি আমি যোগ্যতা সম্পন্ন হই, আমি কোন জায়গা থেকে এসেছি, আমি কোন জেলার লোক, আমি কোন রাজনীতিতে বিশ্বাস করি, আমি কার সন্তান, এই আইডেন্টিটির কারণে আমার যোগ্যতাকে কেউ যেন আন্ডারএস্টিমেট না করে। এই অর্থনৈতিক অ্যাসপিরেশন তো আমাদের 1971 সালেও ছিল না? 70-এর নির্বাচনে এই দেশের মানুষ ভোট দিয়েছে। সেই ভোটে যখন আমরা জয়লাভ করলাম, পশ্চিম পাকিস্তানের এলিট পলিটিক্যাল ক্লাসের লোকেরা বলল এই পার্লামেন্ট চলবে না। তো এই যে আমার অধিকার থেকে বঞ্চিতকরণ, তার জন্যই তো 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে। তাহলে আজকে এই 24-এর যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটিও তো মানুষের অর্থনৈতিক অ্যাসপিরেশন এবং তার ইনসাফের জন্য হয়েছে। তাহলে 24-এর গণ অভ্যুত্থানের চেতনা কি মুক্তিযুদ্ধের পরিপন্থী? এটা কি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী? যদি মুক্তিযুদ্ধের চেতনা ফ্যাসিবাদ হয় তাহলে তার পরিপন্থী। যদি মুক্তিযুদ্ধের চেতনা হয় হাজার হাজার কোটি টাকা পাচার করা, তাহলে সেই চেতনার পরিপন্থী। যদি মুক্তিযুদ্ধের চেতনা হয় 3-3টে ইলেকশন চুরি করা, তাহলে সেই চেতনার পরিপন্থী। আজকে আমাদের দেশের যে এলিট আরবান ক্লাস, হাসিনার ফ্যাসিজম তো হাসিনা একলা করে নাই। এই দেশের এলিট আরবান ক্লাস তাকে আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছে। হাসিনা যখন যারে তারে রাস্তায় রাজাকার বলছে, তারা সমর্থন দিচ্ছে না? আজকে সেই সমর্থনের কারণে তারাও ভিকটিম হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা, আপনি যদি আরেকজনের জন্য ইনসাফ চাইতে না পারেন, তাহলে আপনার নিজের ইনসাফও সমাজে থাকবে না। এটা আমি যদি সমাজে আমার জন্য ইনসাফ চাই, তাহলে সমাজের প্রত্যেক মানুষের জন্য আমাকে ইনসাফ চাইতে হবে। আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেখানে দাঁড়িয়ে আছে, আমরা তো সাউথ এশিয়ার মধ্যেও এখন নেতৃত্ব দিচ্ছি না। তাই না? আমরা মালদ্বীপের পিছনে, আমরা শ্রীলঙ্কার পিছনে, আমরা ভারতের পিছনে, আমরা এখানে থাকতে চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আগামী দিনে আমরা শুধু দক্ষিণ এশিয়া না, আমরা এশিয়ার মধ্যে নেতৃত্ব দেব। আমরা সিঙ্গাপুরের মতো দেশ হতে চাই। আকাশ থেকে দেখা সিঙ্গাপুর না, ঢাকার রাস্তায় গাড়ি চালায় গেলে সিঙ্গাপুর মনে হইব, এরকম সিঙ্গাপুর হতে চাই ইনশাআল্লাহ। এই দেশ এবং সমাজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। আমরা কি করব তার প্ল্যান করতে হবে। অতীত এবং ইতিহাস এটা আমাদের জন্য জরুরি, সেখান থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু অতীতের মধ্যে বসবাস করা, অলওয়েজ অতীতের মধ্যে বসবাস করা, এটা কোনো ভালো কাজ না। এই দেশের তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আমাদেরকে সামনের দিকে যাইতে হবে। আমাদের জাতীয় ঐক্যমত তৈরি করতে হবে। জাতীয় ঐক্যমতের জন্য আমাদের কিছু কিছু বিষয়ে একমত হইতে হবে। আওয়ামী লীগের গত 16 বছরের শাসন ফ্যাসিবাদ ছিল, এই প্রশ্নে একমত হইতে হবে। এটা গণতন্ত্র ছিল না, এটা গণতন্ত্র ছিল না। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত স্বীকার না করবে যে সে ফ্যাসিবাদী শাসন প্রবর্তন করছে, ততদিন পর্যন্ত তাকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করা যাবে না। এই 16 বছরের ফ্যাসিবাদ কোনো লোকাল ফ্যাসিবাদ ছিল না। আমরা 90 গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। এরশাদ তখন ক্ষমতায় ছিলেন, আর্মির জেনারেল ছিলেন, কিন্তু উনি কোনো বাইরের দেশের হয়ে এই দেশে ভূমিকা পালন করেন নাই। যখন এরশাদের পতন হলো, এরশাদ জেলে গিয়েছেন, জেলে থেকে উনি 5টা ইলেকশন জিতছেন। আজকে যখন হাসিনার পতন হলো, তখন শেখ হাসিনা এখন কোথায়? কেন উনি ভারতে? ওনার তো বাংলাদেশে থাকার কথা। তাহলে এই ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ। এই 16 বছরের ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ। এই দেশের তরুণ প্রজন্ম এই আধিপত্যবাদকে না বলেছে। বাংলাদেশে আগামী দিনে কোনো পাকিস্তানপন্থীও থাকবে না, কোনো ভারতপন্থীও থাকবে না। এই দেশে আমরা বাংলাদেশপন্থী, এই দেশে আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশে তার গণতন্ত্র, তার অর্থনৈতিক উন্নয়ন, তার সমাজ বিনির্মাণ, তার রাষ্ট্র বিনির্মাণ, এটি হবে আমাদের রাজনৈতিক এজেন্ডা ইনশাআল্লাহ।
জুলাইয়ের অভ্যুত্থান যদিও ছাত্রদের নেতৃত্বে হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, কিন্তু এই গণ অভ্যুত্থানে এই দেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ অংশগ্রহণ করেছে। এইখানে আওয়ামী লীগ বিরোধী এবং এই ফ্যাসিবাদী সিস্টেমের অংশ ছিল না এরকম সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। বিএনপি অংশগ্রহণ করেছে, জামাত ইসলাম অংশগ্রহণ করেছে, ছাত্র দল অংশগ্রহণ করেছে, ছাত্র শিবির অংশগ্রহণ করেছে। তাদের সবার এখানে কন্ট্রিবিউশন ছিল। আমাদের জাতীয় ঐক্যের জন্য এই কন্ট্রিবিউশনকে স্বীকার করতে হবে। যে সমস্ত ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে উদারভাবে স্বীকার করতে হবে যে সমাজের সকল শ্রেণী এবং পেশার মানুষ যদি এই গণ অভ্যুত্থানে এগিয়ে না আসতো তাহলে আমরা সফলতা পেতাম না। এমনকি আওয়ামী লীগের মধ্যেও যারা খুব বেশি খারাপ হয়ে যায় নাই, কিছুটা ভালো ছিল, তারাও শেষের দিকে গণ অভ্যুত্থানের পক্ষে নামছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বহু কারণে মানুষ আওয়ামী লীগ করে, মুক্তিযুদ্ধের কারণে করে, তার অন্যান্য সফিস্টিকেশনের কারণে করে, কিন্তু আপনার একটা পয়েন্ট থাকতে হবে যে কোন পয়েন্টে আপনি আপনার লয়ালটি উইথড্র করবেন। হাসিনা যদি আপনাকে নিয়ে জাহান্নাম পর্যন্ত যায় তাহলে তার পিছন পিছন জাহান্নাম পর্যন্ত যাওয়া আপনার দায়িত্ব হইতে পারে না, কোনো দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব হইতে পারে না। সকল নাগরিকের এই বার থাকতে হবে যে ঠিক আছে আমি একটা রাজনৈতিক দলকে পছন্দ করি, কিন্তু কোন পর্যন্ত? তার চুরি ডাকাতি বদমাইশি যদি লিমিট ক্রস করে যায় তাহলে সে রাজনৈতিক দল থেকে আমার যেই লয়ালটি সেটি উইথড্র করতে হবে। এই কথা আওয়ামী লীগের জন্য সত্য, এই কথা বিএনপির জন্য সত্য, এই কথা জামাত ইসলামের জন্য সত্য। আমার মস্তিষ্ককে, আমার লয়ালটিকে আমি সীমানাহীনভাবে কারো কাছে ছেড়ে দেব না, ইনশাআল্লাহ। তাহলে জুলাইয়ের গণ অভ্যুত্থানে সকল রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন ছিল, এটি আমাদেরকে স্বীকার করতে হবে। জাতীয় ঐক্যের জন্য এটা আমার প্রয়োজন। আমরা যদি অল্প কিছু লোক যদি মনে করে যে না জুলাইয়ের গণ অভ্যুত্থান আমি করেছি আর কেউ করে নাই, তাহলে তার মধ্যে দিয়ে আমাদের যে জাতীয় ঐক্য সেটি হবে না। মুক্তিযুদ্ধের পরে আমরা এই ভুলটাই করেছি। আমরা সবাই করি নাই, আওয়ামী লীগ করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করছে, যেই কারণে মুক্তিযুদ্ধ কখনোই এই দেশের আপামর জনসাধারণের চেতনা হয়ে উঠতে পারে নাই। আজকে জুলাইয়ের অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা যেন সেটি না করি। জুলাইয়ের গণ অভ্যুত্থানে একটি বড় বৈশিষ্ট্য ছিল যে এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, যারা গুলি খেয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের মধ্যে এই দেশের তরুণ প্রজন্মের সংখ্যা বেশি। তাদের বয়স 25, 30, 35। এটা হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে ওয়ান্ডারফুল জিনিস। আজকে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমরা যদি সামনের দিকে যেতে চাই তাহলে তরুণদের আমাদের জাতির বিনির্মাণের যে প্রক্রিয়া তার মধ্যে তার পার্টিসিপেশনকে নিশ্চিত করতে হবে। যে সমস্ত রাজনৈতিক দল এই তরুণদের আকাঙ্ক্ষাকে বুঝবেন না তারা আগামী দিনে আওয়ামী লীগের মতোই হারায় যাবেন। আজকে বিএনপি এবং জামাত ইসলাম বাংলাদেশের দুইটা বড় রাজনৈতিক দল। আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা তরুণদের আপনাদের রাজনীতির মধ্যে আরো বেশি করে নেন। আপনাদের স্থায়ী কমিটির অন্তত 50% লোকের বয়স 50-র নিচে হওয়া উচিত। যাদের জীবন মোটামুটি রিটায়ারমেন্টে চলে গেছে তাদের হাতে জাতির আগামী 50 বছরের ভবিষ্যৎ দিলে জাতির উন্নতি হবে। আর এক দল থেকে তরুণ নেওয়ার দরকার নাই, আপনার দল থেকেই নেন, কিন্তু তরুণদেরকে উঠায় নিয়ে আসে, তরুণদেরকে উঠায় নিয়ে আসে। তাইলে পরে আপনারা বুঝতে পারবেন যে তরুণদের পালস কি, তারা কি চায়, তারা কিভাবে চায়। এবং এই তরুণদের সাথে যদি এই পার্টিসিপেশন রাজনৈতিক দলগুলো করতে না পারেন তাইলে পরে সামনের দিনে আপনারা আবার চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। আমরা এটা দেখতে চাই না যে পরের যে গণতান্ত্রিক সরকার আসবে সেই গণতান্ত্রিক সরকার আবার ফ্যাসিস্ট হবে। আমরা এটা দেখতে চাই না পরের যে সরকার আসবে সেই সরকারের বিপক্ষে এই দেশের তরুণ প্রজন্মকে আবার রাস্তায় নামতে হবে। এই রিপিটেশন আমরা দেখতে চাই না, বরং আমরা দেখতে চাই যে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব, যেখানে যেই দল সরকারে যাবে এবং যেই দল বিরোধী দলে থাকবে তারা একে অপরকে শ্রদ্ধা করবে। আমরা দেখতে চাই যে পার্লামেন্টে দাঁড়িয়ে তারা গঠনমূলক বিতর্ক করে। আমরা দেখতে চাই যে তারা এই দেশের জনগণের কাছে যান, তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেন। প্রিয় ভাইরা, জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই ঐক্য যদি আমরা তৈরি করতে পারি
তারপরে আমাদের কাজ হচ্ছে এই গণ অভ্যুত্থানের চেতনাকে সংরক্ষণ করা, ধারণ করা এবং আগামী প্রজন্মকে এই চেতনার মধ্য দিয়ে বড় করা। আজকে জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে জুলাই অভ্যুত্থানের সাথে রিলেটেড সকল কিছুকে ডিজিটাল আর্কাইভিং এর মাধ্যমে সংরক্ষণ করা। এটা সরকারকে উদ্যোগ নিতে হবে অতি দ্রুত। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে বিতর্ক আছে, আমরা চাই না যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ইতিহাস নিয়ে একই বিতর্কের সূচনা হোক। আমরা চাই আমরা যেন ক্লিয়ারলি বুঝি যে এখানে কি হয়েছে, আগামী দিনের তরুণ প্রজন্ম যেন জানে এই ইতিহাস। আমাদের শিক্ষা ব্যবস্থায় জুলাইয়ের গণ অভ্যুত্থানের গল্প আসতে হবে, আমাদের বইয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের গল্প আসতে হবে, আমাদের ছাত্রদের ক্লাসরুমে জুলাইয়ের গণ অভ্যুত্থানের গল্প আসতে হবে, আমাদের মিডিয়ায় জুলাইয়ের গণ অভ্যুত্থানের গল্প আসতে হবে। আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখেছি যে আওয়ামী লীগের এই যে ফ্যাসিবাদের বয়ান, যেটার মধ্য দিয়ে তারা তৈরি করেছে, অনেক মিডিয়া তাদের এই ফ্যাসিবাদের বয়ানকে শক্তিশালী করার জন্য কাজ করেছে। ইটস এ শেম। পাবলিক ইন্টেলেকচুয়ালিজম এবং মিডিয়ার দায়িত্ব হলো সরকারকে জবাবদিহিতা করা, যাতে করে সরকার তার গণতান্ত্রিক নর্মের বাইরে না যায়। কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি যে তারা আওয়ামী লীগের চাইতে এক ধাপ বেশি আওয়ামী লীগ হয়েছিলেন, এবং এই লিস্টে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বাদ করেন নাই অনেকে। ইটস এ শেম। আমাদের আলেমদের অনেকেও বাদ করেন নাই। তো একটা জাতির শিক্ষক, আলেম, মিডিয়া, পাবলিক ইন্টেলেকচুয়াল সবাই যদি করাপ্ট হয়ে যায়, তাহলে তো সে জাতি উন্নতি হবে না। তাহলে আগামী দিনে আমরা চাই যে আমাদের সিভিল সোসাইটি, আমাদের মিডিয়া, আমাদের ইন্টেলেকচুয়াল, তারা সবাই এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের যেই স্পিরিট সেটিকে ধারণ করবেন। আমাদের ছাত্র রাজনীতির মডিফিকেশন দরকার। ছাত্রলীগ যেই রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করেছে, ছাত্র রাজনীতি যদি সেই জায়গায় থাকে, তাহলে এই ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকার কোনো প্রয়োজন নাই। যদি আমি নিজেও ছাত্র রাজনীতি করে এসেছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির যে ফর্ম আমাদের দেশে আছে, এই ছাত্র রাজনীতি আমাদের কোনো উপকার করে না। যদি ছাত্র রাজনীতি থাকে, তাহলে সেই ছাত্র রাজনীতিকে যথেষ্ট পরিমাণ পরিবর্তিত হতে হবে। আমি শুধু ছাত্র শিবিরকে ইন্ডিকেট করতেছি না, ছাত্র শিবির অনেক ভালো রাজনীতি করে, কিন্তু আমি যখন ছাত্র রাজনীতির কথা বলবো, দ্যাট শুড বি দ্য সিস্টেম। ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির সহ যারা বিশ্ববিদ্যালয়ে আছে, তাদের সবার মিলে যে সিস্টেম, সেই সিস্টেম এই দেশের সাধারণ ছাত্রদের জন্য কমফোর্টেবল হতে হবে। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে, আপনি তাকে ফিজিক্যালি টর্চার করতেছেন, এইটা কোনো সভ্যতার সীমানার মধ্যে পড়তে পারে না। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে গেস্ট রুমে নিয়ে র‍্যাগ দেওয়া হবে, টর্চার করা হবে, এটা অসভ্যতা। এটা অসভ্যতা। বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র ভর্তি পরীক্ষা দিয়ে তার যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছে, হলের একটা সিটের জন্য তাকে ছাত্র নেতার পিছন পিছন ঘুরতে হবে, এটা কোনো নিয়ম হইতে পারে না। সাদিকের পিছনেও ঘোরার প্রয়োজন নেই। আমরা ছাত্র শিবিরকে এই পর্যায়ে কখনোই দেখতে চাই না। আমরা বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনকে এই পর্যায়ে দেখতে চাই না। এই দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে, শিক্ষাঙ্গনকে সাধারণ ছাত্রদের জন্য মর্যাদাপূর্ণ অবস্থানে রাখতে গিয়ে যদি ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মসূচিতে ছাড় দিতে হয়, টার্গেটে ছাড় দিতে হয়, তাহলে আমরা সেই ছাড় দেওয়ার পক্ষে। আমাদের কোনো হেজিটেশন থাকা উচিত না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখলদারিত্ব কইরা নিজের বীরত্ব দেখানোর জায়গা না। বীরত্ব দেখানোর জায়গা হচ্ছে আধিপত্য বিরোধী জায়গা। আধিপত্যবাদের বিপক্ষে যখন সংগ্রাম করব, আপনারা সেইখানে বীরত্ব দেখাবেন ইনশাআল্লাহ। নিজের দেশের নিজের ছাত্রদের উপরে এই বীরত্ব দেখানো ছাত্র রাজনীতির কর্তব্য না। তাহলে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা একটা অসাধারণ পরিবেশ দেখেছি। কোনো ছাত্র নির্যাতন, নিপীড়নের শিকার না, নিষ্পেষণের শিকার না। আমরা এমন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চাই না যার মধ্য দিয়ে ছাত্রলীগের ফ্যাসিবাদী রাজনীতির আবার রিকনস্ট্রাকশন হবে। এটা আমরা বাংলাদেশে দেখতে চাই না। ছাত্র রাজনীতির পরিবর্তনের পাশাপাশি আমাদের আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন।
আমাদের স্কুল পর্যায়ে, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল পর্যায়ে পাঠ্যপুস্তক, তার কর্মসূচি, পরীক্ষা পদ্ধতি নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা সরকারকে অনুরোধ করব, বর্তমান সরকার এবং এরপরে যে সরকার আসবে সেখানে আমাদের একটা বড় রাজনৈতিক এজেন্ডা হওয়া উচিত যে আমাদের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তকের পরিবর্তন প্রয়োজন, আমাদের পরীক্ষা পদ্ধতির মধ্যে পরিবর্তন প্রয়োজন। আমি বহু ছাত্রের সাথে কথা বলছি, এখনকার পরীক্ষা পদ্ধতি নিয়ে এটা কোনো পরীক্ষা পদ্ধতিই না, এটা কোনো পরীক্ষা পদ্ধতিই না। সৃজনশীল প্রশ্ন একাডেমিকলি ঠিক আছে, কিন্তু আপনি যদি তাকে প্রপারলি বাস্তবায়ন না করেন তাহলে এটা কোনো কাজের জিনিস না। যেমন ধরেন আপনি একাডেমিকলি লিখলেন সেকুলারিজম মানে হলো অসাম্প্রদায়িকতা, যে কোনো ধর্মের মানুষ আরেকজনের ধর্মকে হচ্ছে আপনার অফেন্ড করবে না, সেটা তো ঠিকই আছে, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যেটা করেন সেটা হলো ইসলামোফোবিয়া। তাহলে আপনি যখন নাম দিচ্ছেন সৃজনশীল, টেক্সট বুক ডেফিনেশন ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গায় এটা না আগেরটাও হইতেছে না পরেরটাও হইতেছে। কাজে আমাদের পাঠ্যপুস্তক এবং পরীক্ষা পদ্ধতির এই পরিবর্তন প্রয়োজন। শিক্ষায় সরকারের বরাদ্দ বাড়াইতে হবে। এখন আমরা জিডিপির 2 থেকে 3% আমাদের শিক্ষায় দেওয়া হয়, কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে একটি উন্নত দেশের দিকে আগাইতে চাই তাহলে আমাদের জিডিপির বরাদ্দ 5% করা উচিত। আমি ছাত্র রাজনীতির বিপক্ষে, কিন্তু ছাত্রদের রাজনৈতিক যে অ্যাক্টিভিটিস তার বিপক্ষে না, কিন্তু ছাত্রদের রাজনীতি হওয়া উচিত তার দলীয় এবং ব্যক্তিগত স্বার্থ না, তার জাতীয় স্বার্থ। ছাত্রদের রাজনীতির প্রধানতম এজেন্ডা হওয়া উচিত যে শিক্ষায় বরাদ্দ 5% হইতে হবে। চায়না আজকে থেকে 10, 12, 15 বছর আগে তাদের জিডিপির বরাদ্দ প্রায় 2-2.5% মতো ছিল। তারা এটাকে সিস্টেমেটিকলি বাড়াইতে বাড়াইতে প্রায় 4.5% মধ্যে আনছে। And that dramatically worked. যে আমরা যদি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে আমরা সামনের দিকে যাইতে চাই, তাহলে আমাদের একটা প্রধান কর্তব্য হওয়া উচিত যে আমাদের এডুকেশন সিস্টেমে সরকারের বরাদ্দ বাড়াতে হবে, এবং এই দেশের ছাত্র সমাজের একটা প্রধানতম রাজনৈতিক কর্মসূচি হওয়া উচিত যে শিক্ষায় জিডিপির বরাদ্দ বাড়ানো। উন্নত দেশে আমাদের দেশ থেকে প্রচুর ছাত্র পড়াশোনা করার জন্য যায়, এটা ইন্ডিয়া থেকে যায়, এটা চায়না থেকে যায়, আমাদের বাংলাদেশ থেকে যায়, মিডল ইস্টের অনেক কান্ট্রি থেকে যায়। এটাকে আমরা কখনো কখনো ব্রেইন ড্রেইন বলি, এটাকে সমালোচনা করি, কিন্তু এটা ভালো দিক একদিকে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের ছাত্ররা যাচ্ছে। কিন্তু আবার একই সাথে এটি প্রয়োজন যে আমরা যদি একটা শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন করতে চাই, যে এই ছাত্রদের একটা অংশ আমাদের দেশে ফেরত আসবে এবং তারা এখানে কাজ করবে। এটিকে যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে তাদের ফেরত আসার জায়গাটা আমাদের ঠিক করে দিতে হবে। আমরা রিসেন্ট হিস্ট্রিতে দেখেছি যে সমস্ত দেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে গেছে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে যাতে করে তার দেশের এই হাইলি এডুকেটেড এবং ট্রেইনড লোকেরা দেশে ফিরতে পারে। চায়না 2008 সালে একটা ট্যালেন্ট হান্ট কর্মসূচি নিয়েছে এবং তার টার্গেট ছিল যে ফিউ থাউজেন্ড, প্রায় 6-7 হাজার যারা বাইরে থেকে পিএইচডি করছে, পড়াশোনা করছে, তারা হচ্ছে এই কর্মসূচির অধীনে দেশে ফিরে এসেছে। ইন্ডিয়া রিসেন্টলি একই রকম একটি প্রজেক্ট নিয়েছে। আমরা এই সরকারকে দাবি জানাবো ছাত্রদের পক্ষ থেকে, তরুণদের পক্ষ থেকে, যেন তারা একটা 36 জুলাই ট্যালেন্ট হান্ট কর্মসূচি ঘোষণা করে। যারা আওয়ামী লীগের সময়ে রেজাল্ট ভালো করছে কিন্তু রাজনৈতিক অপারেশনের কারণে ভালো জায়গায় নিয়োগ পায় নাই, যারা ডেপ্রাইভড হয়েছে, যারা দেশ ছেড়ে গেছে, যারা এখন মনে করতেছে যে এই দেশে আমি ফেরত আসবো কি আসবো না, আমরা তাদেরকে অনুরোধ করব যে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনার প্রতি সম্মান জানায় যেন তারা দেশে ফিরে আসে। আর সরকারকে আমরা অনুরোধ করব তারা যেন তাদেরকে ফেরত আনার জন্য একটা ট্যালেন্ট হান্ট কর্মসূচি তারা শুরু করে। আমরা যদি আমাদের দেশের মেধাবী সন্তানদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী সম্মান দিতে পারি এবং প্লেসমেন্ট দিতে পারি এবং দলের যে দলীয় কনফ্লিক্ট সেটার বিয়ন্ডে উঠে জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারি, তাইলেই পরে এই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব। আমি সর্বশেষ তরুণ প্রজন্মকে অ্যাড্রেস করে কিছু বলতে চাই। এই জুলাইয়ের অভ্যুত্থানের মূল কারিগর হচ্ছে তারা। আমরা আশা করতেছি যে আমরা 1-2 বছরের মধ্যে বর্তমান সরকারের নেতৃত্বে
যে সংস্কার কার্যক্রম হচ্ছে সেগুলো কমপ্লিট করে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যেতে পারব। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাইলে পরে আমাদের যেটি দায়িত্ব সেটি হচ্ছে সৎ এবং যোগ্য ব্যক্তিকে অ্যাসেস করে তাকে ভোট দেওয়া। গণতন্ত্র একটা ভালো সিস্টেম, কিন্তু এই সিস্টেমের মধ্যে নাগরিকদের সংখ্যাগরিষ্ঠ অংশ যদি সঠিক বিবেচনায় সঠিকভাবে তার ভোটিং পাওয়ার এক্সারসাইজ না করে, তাহলে গণতন্ত্রের মধ্য দিয়ে ভালো লোক নির্বাচিত হয়ে সংসদে যাবে না। তো আমরা যদি চাই যে আমাদের গণতন্ত্র শক্তিশালী হোক, তাহলে আমাদের রাজনৈতিক দলকে শক্তিশালী করতে হবে, রাজনৈতিক দলের মধ্যে ভালো রাজনীতিবিদ থাকতে হবে, এবং ভোটিং এর সময় জনগণের দায়িত্ব হলো তুলনামূলকভাবে ভালো লোককে ভোট দিয়ে সংসদে পাঠানো। আমি তরুণ প্রজন্মের কাছে অনুরোধ করব যে দলীয় লয়ালটি থেকে ভোট দেওয়ার যে কালচার, আপনারা এটি থেকে বের হয়ে আসেন। মার্কা দেখে ভোট দেওয়ার যে কালচার, আমরা যেন এটি থেকে বের হয়ে আসতে পারি। ব্যক্তিকে দেখে আপনি ভোট দেন। যে ব্যক্তির টাকা বেশি তাকে না, যে ব্যক্তি প্রচারণা বেশি করে তাকে না, যে ব্যক্তির সিভি বেটার, তার সিভি দেখেন, যার সততা ভালো, যে যেটা বলে সেটা মিন করে, যার অর্থনৈতিক অসততা নাই। আমরা যদি তুলনামূলকভাবে সৎ এবং যোগ্য ব্যক্তিকে আইডেন্টিফাই করে তাকে ভোট দেই এবং এই প্যাটার্ন যদি শুরু হয়, তাহলে যারা সৎ এবং যোগ্য ব্যক্তি তারাও রাজনীতিতে আসতে চাইবে, সকল দলের ক্ষেত্রে। এবং তুলনামূলকভাবে সকল রাজনৈতিক দলের মধ্যে যদি তারুণ্যের পরিমাণ বাড়ে, সততার পরিমাণ বাড়ে, যোগ্যতা সম্পন্ন লোকের সংখ্যা বাড়ে এবং ভালো লোকরা যদি জনগণের ভোট পায়, তাহলে আমরা রাজনীতির একটা গুণগত পরিবর্তন পাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে বিপ্লবে ফ্যাসিবাদের বিপক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে আমাদেরকে রাস্তায় নামতে হবে, এটি সত্য। কিন্তু একই সাথে আমাদেরকে পড়াশোনার টেবিলেও ফিরতে হবে। দিনের শেষে আমরা যদি আমাদের যোগ্যতাকে না বাড়াই, আমরা যদি কম্পিটেন্ট হয়ে না উঠি, তাহলে আমরা সারা দুনিয়ার এখন যে কম্পিটিটিভ ওয়ার্ল্ড, সেখানে আমরা পিছিয়ে পড়ব। আমরা ভারতীয় আধিপত্যবাদের কথা বলি, কিন্তু আমরা যদি ভারতের চাইতে অধিক যোগ্যতা সম্পন্ন না হতে পারি, তাহলে কোনো না কোনোভাবে তাদের আধিপত্যবাদ আমাদের দেশে এফেক্টিভ হবে। দ্য অনলি ওয়ে, আমরা যদি এটাকে কমব্যাট করতে চাই, তাহলে আমাদের যে তরুণ প্রজন্ম, তাদেরকে এফেক্টিভ ম্যান পাওয়ারে পরিণত করতে হবে। কাজে তারুণ্যের একটা বড় কাজ হচ্ছে পড়াশোনার টেবিলে ফেরত যাওয়া, একটা বড় কাজ হচ্ছে তার যোগ্যতাকে বাড়ানো, একটা বড় কাজ হচ্ছে আজকের দুনিয়ায় যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সমপরিমাণ যোগ্যতা অথবা তাদের চাইতেও বেশি যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। সোশ্যাল মিডিয়ার কিছু ভালো দিক আছে, আবার এট দ্য সেম টাইম এর কিছু খারাপ দিক আছে। মডার্নিটির কিছু ভালো দিক আছে, আবার এট দ্য সেম টাইম তার একটা খারাপ দিক আছে। একটা বড় খারাপ দিক হলো সোশ্যাল মিডিয়ার, যে মানুষ কতক্ষণ অ্যাটেনশন নিয়ে একটা জিনিস পড়তে পারে, এই স্প্যানটা ধীরে ধীরে কমে আসতেছে। আগে মানুষ লম্বা বই পড়তো, এখন মানুষ ফেসবুক পোস্ট করে, পোস্টের মধ্যে ছোট হইলে সেটা বেশি পড়ে, পড়ার চাইতে ভিডিও বেশি দেখে, এরপর ভিডিও আরো ছোট হয়ে রিল হইলে আরো বেশি দেখে। এই অভ্যাস দিয়া দুনিয়ার নেতৃত্ব দেওয়া যাবে না। একটা ভিডিও দেখার চাইতে একটা পোস্ট বেশি পড়েন, একটা পোস্ট পড়ার চাইতে একটা বই বেশি পড়েন। তাইলে পরে আমরা আমাদের যে যোগ্যতা সেটিকে বাড়িয়ে আমরা দুনিয়াকে নেতৃত্ব দিতে পারবো ইনশাআল্লাহ। আজকের দুনিয়ায় আমরা যে সমস্ত কনফ্লিক্টের মধ্যে বসবাস করি, তার মধ্যে একটা বড় কনফ্লিক্ট হলো যে আধুনিক মানুষ কিভাবে তার মোরাল আন্ডারস্ট্যান্ডিং অথবা এথিক্সকে নেভিগেট করবে। প্রি মডার্ন ওয়ার্ল্ডে মানুষের জন্য এটা খুব সহজ ছিল যে সকল মানুষ কোনো না কোনো ধর্মীয় আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে বড় হয়েছে। তাই আপনি আজকে থেকে 100 বছর আগে যদি যান, ইউরোপও আপনি কনজারভেটিভ ক্রিশ্চিয়ানিটি পাবেন। আমাদের এশিয়া এবং অন্যান্য দেশে আপনি কনজারভেটিভ মুসলিম প্র্যাকটিস পাবেন। কিন্তু আধুনিকতার মধ্যে মানুষ যখন আগানো শুরু করেছে, তখন সে বিভিন্নভাবে ধর্মকে চ্যালেঞ্জ করা শুরু করেছে। কিন্তু এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে সে এমন একটা জায়গায় আসছে যে তার মোরাল কনফ্লিক্ট অথবা মোরাল কোশ্চেন এটা রিজলভ হয় নাই, সেটার মধ্যে খাবি খাচ্ছে। তো আজকে আমাদের যেটা দায়িত্ব সেটি হচ্ছে
যে আমাদের মোরাল আন্ডারস্ট্যান্ডিং এবং নৈতিকতার জন্য ওয়েস্টকে একসময় ধর্মের কাছে ফিরতে হবে এবং ইস্টকে তার ধর্মকে প্রিজার্ভ করতে হবে। যে আজকের যে তরুণ প্রজন্ম, আজকে বাংলাদেশে আমরা জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের ধর্ম, আমাদের ইসলাম যেন আমাদের মোরাল আন্ডারস্ট্যান্ডিং এর সোর্স হয়ে উঠে এবং থাকে। এটা আমাদেরকে দ্ব্যর্থহীনভাবে বলতে হবে। কাজে আমরা যখন ইসলামী মূল্যবোধের কথা বলি, আমরা কিন্তু সাম্প্রদায়িকতার কথা বলি না, তাই না? দুই জিনিস। যেমন আমরা যখন ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতার কথা বলি, আমরা কিন্তু ভারতের বিরোধিতার কথা বলি না। ভারত আধিপত্যবাদ ছেড়ে দেখ, তাহলে তারা আমার বন্ধু। আমরা যখন আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরোধিতা করি, আমরা কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা করি না। আওয়ামী লীগ যদি বাকশাল ছেড়ে দেয়, আওয়ামী লীগ যদি হাসিনার ফ্যাসিবাদ ছেড়ে দেয়, অথবা যারা বাকশাল করছে এবং যারা ফ্যাসিবাদ করছে তাদেরকে ছেড়ে দেয়, তাহলে আওয়ামী লীগকে আমাদের রাজনৈতিক ল্যান্ডস্কেপে আমাদের ওয়েলকাম জানাইতে কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি আবার বাকশাল নিয়ে আসবেন, আপনি আবার 16 বছরের ফ্যাসিবাদ নিয়ে আসবেন, আমার গণতান্ত্রিক স্পেসে তো তার জায়গা নেই। তো আজকে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে আগামী দিনের বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামী মূল্যবোধের বাংলাদেশ হবে। আগামী দিনের বাংলাদেশ ধর্মীয় মূল্যবোধের বাংলাদেশ হবে। আগামী দিনের বাংলাদেশ এই দেশের তরুণ প্রজন্মের বাংলাদেশ হবে। আগামী দিনের বাংলাদেশ আমাদের জাতীয় ঐক্যের বাংলাদেশ হবে। এই বাংলাদেশে পক্ষ বিপক্ষের বিভাজনের যে ফ্যাসিস্ট রাজনীতি, আমরা তাকে অতিক্রম করে এসেছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, যাতে করে আমরা এই গণ অভ্যুত্থানের যে চেতনা, যে স্পিরিট, তাকে ধারণ করতে পারি। যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, আমরা যেন তাদের প্রতি সুবিচার করতে পারি এবং আগামী দিনে আমরা যেন এই দেশের শিক্ষা, এই দেশের রাজনীতি, এই দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা বদলে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।